ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। প্লিজ ভাই, আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ, আমি আর কখনো এসব খারাপ কাজ করব না। যদি করি তখন আমাকে যা ইচ্ছা তাই করতে পারেন। আমাকে এবারের মতো ছেড়ে দিন। তোকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ তুই অনেক বড় ক্ষতি করে ফেলেছিস। তুই যে কতগুলো খারাপ কাজ করেছিস সেটার জন্য তোর শুধুমাত্র মৃত্যুই ভালো। আর তুই মনে করছিস যে একটা অচেনা ছেলে এসে তোকে মারছে। তোর যখন শ্বাসটা চলে যাবে না, ঠিক এর একটু আগে আমি তোকে বলবো যে আমি কে। আপনি কে ভাই? সেটাই তো আমার জানার ইচ্ছা। আপনি শুধু শুধু কেন আমাকে এখানে মারতে আনলেন? আমি তো কারো কাছে কোনো কিছু বলিনি। আর আমি যেসব খারাপ কাজ করেছি এসবের কোনো প্রমাণ নেই। তোর কাছে প্রমাণ না থাকলেও তো আমার কাছে প্রমাণ আছে, তাই না? এই বলে আমি তার গলাটা কেটে ফেললাম। আর গলা কাটার পরে সে ছটফট করতে লাগলো। আর তারপর আমি বললাম, আমি এই দেশের নতুন সিএম, দেখ আমার চেহারাটা। তারপর ছেলেটা একবার তাকিয়ে ছটফট করতে করতেই মারা গেল। তারপর আমি সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরে ফ্রেশ হয়ে সেদিনকার মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা একটা মেয়ে কলেজের সামনে এসে দামি গাড়ি থেকে নামলো। আর সবাই তার দিকেই তাকিয়ে আছে। আর তাকিয়ে থাকবেই বা না কেন, কারণ মেয়েটা যেসব পোশাক পরেছে এসব পোশাকের ক্ষেত্রে তাকিয়ে থাকারই কথা। এইটা হলো রফিক এমপির একমাত্র মেয়ে। অনেক রাগী একটা মেয়ে, কেউ কোনো কথা বলার সাহস পায় না। তার উপরে এমনকি শিক্ষকরাও তাকে দেখে ভয় পায়। তার ডাকনাম হচ্ছে পায়েল। চারপাশে সবসময় বডিগার্ড থাকে, কিন্তু সে কলেজে আসার পরে এসব বডিগার্ড সাথে রাখে না। কলেজ ছাড়া সব সময় বডিগার্ড নিয়ে চলাফেরা করে। বড়লোক বাবার একমাত্র মেয়ে, তার জন্য অহংকারটা সবচেয়ে বেশি। ঠিক সেই রকম আমি একটা এতিম সাধারণ একটা ছেলে। মেয়েটাকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি। মাঝে মাঝে আমার সঙ্গে কথা হয়। আমি গাছের নিচে বসেছিলাম, আর তখনই আমার পাশ দিয়ে যেতে লাগলো। আমি তার পিছন পিছন যেতে লাগলাম। আর তার পিছন পিছন আসতেই একটা নিরিবিলি জায়গায় তাকে একা পেয়ে গেলাম। আর তারপর আমি বললাম, পায়েল, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু কখনো তোমাকে সাহস করে বলতে পারিনি যে আমি তোমাকে আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। কিরে খ্যাতের বাচ্চা, তুই আবারও আমার সামনে এসেছিস? আমি না তোকে বলেছি তুই কখনোই আমার সামনে আসবি না? তবুও তুই আমার সামনে কেন এসেছিস? আচ্ছা, তোর কি কোনো লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? না, আমার লজ্জা শরম বলতে কোনো কিছু নেই। ভালোবাসার মধ্যে কখনো লজ্জা শরম থাকে নেই। হ্যাঁ, আর যদি লজ্জা শরম থাকতো তাহলে কি তোমাকে ভালোবাসতাম? আর ভালোবাসার মধ্যে সব কিছু সহ্য করতে হয়। তোকে আমি এত অপমান করি, এত কিছু করি, তবুও তুই আমার পেছনে কেন পড়ে আছিস? একটাবার নিজের দিকে তাকিয়ে দেখ, তুই কোথায় আর আমি কোথায়। আমি হলাম বাবা মায়ের একমাত্র মেয়ে। তোর মতো খ্যাতের সাথে কি আমাদের রিলেশন করাটা কি মানায়? পায়েল, তুমি কি এটা ঠিক করছো? তোমার বাবা মন্ত্রী দেখে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারছো, তাই না? তোমার ভিতরে অনেক অহংকার আছে। আমি চাই তুমি আমার মতো সাধারণ মানুষ হয়ে আমাকে সবটা সময় পাশে থাকো। তোর কথা শুনে আমার এখন হাসি পাচ্ছে, কারণ আমি তোর মতো করে চলবো এটা তুই ভাবলি কি করে? আর তোকে এই কলেজের চান্স কে দিয়েছে? আমি আজকে গিয়ে এই বাবার সঙ্গে কথা বলবো যেন তোকে এই কলেজ থেকে বের করে দেয়। দেখো পায়েল, এরকমটা করো না, কারণ আমি তোমাকে পছন্দ করি, এটা ঠিক, কিন্তু আমি চাই না এই কলেজ থেকে চলে যাওয়ার জন্য। আমি এই কলেজে অনেক কষ্ট করে পড়ি। দেখ, আমার বাবা কিন্তু এই শহরের এমপি, তুই ভালো করে জানিস তো। আমি এমপির মেয়ে হয়ে তোর সঙ্গে যে এখন কথা বলছি এটাই তোর অনেক বড় ভাগ্য। তোর মতো খ্যাতর সঙ্গে কি করে আমি রিলেশন করব এটা তুই ভাবলি কি করে? তুই জানিস আমার পেছনে কত ছেলে পড়ে থাকে, সবাই অনেক বড় বড় জায়গায় আছে, কিন্তু তোর তো কোনো কিছুই নেই। আসলে এটা তোর দোষ নয়, এটা হলো তোর চরিত্রের দোষ। পায়েল, আজকে হয়তো তুমি আমাকে অপমান করছো, কিন্তু এমন একদিন সময় আসবে যে আমার সঙ্গে কথা বলার জন্য তোমাকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে। সেই দিনটা আমি নিজেই নিয়ে আসব। আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। তোমাকে আমার অনেক ভালো লাগতো, কিন্তু তুমি সেটা বুঝতে পারলে না।
তুই কি আমার খরচ জানিস? আমার প্রতি মাসে কত টাকা খরচ হয়? আরে তুই যে মাসে যত টাকা ইনকাম করিস তার চেয়ে বেশি টাকা আমি প্রতিদিন খরচ করি। আমার প্রতি মাসে 5 লাখ টাকা করে যায়। তোমার বাবা মন্ত্রী দেখে তুমি এত পার্ট নিচ্ছ। ঠিক আছে, তুমি দেখে নিও। আমি নিজেকে এমনভাবে তৈরি করব যে তুমি একটা দিন আমাকে খুঁজবে। আর শোন, আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ছেলে বর্তমানে এখন একটা জায়গার মন্ত্রী। তার এই দেশের সিএম হওয়ার চান্স আছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে সুখে থেকো। তবে একটা দিন আমাকে এমন জায়গায় দেখবে যেটা দেখার জন্য তুমি কখনো কল্পনাও করতে পারবে না। তারপর পায়েল চলে গেল। আর পায়েল চলে যাওয়ার পরে আমি হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম আনমনে। হঠাৎ করে একটা গাড়ি পেছন থেকে এসে আমাকে ধাক্কা দিল। আমিও তাল সামলাতে না পেরে রাস্তার এক পাশে পড়ে গেলাম। মাথা ফেটে প্রচণ্ড পরিমাণে রক্ত বেরোচ্ছে। আমি আর কোনো কথা বলতে পারলাম না। চোখটা বন্ধ হয়ে গেল। আর যখন আমার চোখটা খুলল তখন দেখতে পেলাম একটি বৃদ্ধ লোক আমার সামনে বসে আছে। দেখে মনে হচ্ছে অনেক বড় লোক। আমাকে চোখ খুলতে দেখে বলতে লাগলো, কেমন আছো বাবা? এখন তোমার কেমন লাগছে? আসলে তখন আমার ড্রাইভার সঠিকভাবে লক্ষ্য করতে পারেনি। আমি ড্রাইভারের হয়ে ক্ষমা চাচ্ছি তোমার কাছে। না আঙ্কেল, কোনো সমস্যা নেই। তাছাড়া আমিও একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম, তো তাই আমিও পিছন থেকে গাড়িটা দেখতে পারিনি। হয়তো আনমনে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে এসেছিলাম। আর সরি আঙ্কেল, আমার জন্য আপনাকে এতটা কষ্ট করতে হলো। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? তোমার বাসার নম্বরটা দাও, আমি কল করি তোমাকে নিতে আসুক, বা তোমার ঠিকানাটা বলো, আমি তোমাকে দিয়ে আসি। আমার মাথায় ব্যান্ডেজ করা। আমি শোয়া থেকে উঠে বসতে চাইলাম, আর তখন উনি আমাকে ধরে বসালেন। আর হঠাৎ করে আমাকে বলতে লাগলেন, তোমার গলায় এটা কিসের দাগ? তোমার বাবার নাম কি এটা বলো। তোমাকে কেমন যেন আমার চেনা চেনা মনে হচ্ছে। তুমি কি সে আমার হারিয়ে যাওয়া শারিয়ার? আঙ্কেল, এটা তো আমার জন্মদাগ। আর আমার পৃথিবীতে কেউই নেই। ছোটবেলায় একটা শপিং মলে হারিয়ে গিয়েছিলাম, আর তখন থেকে আমি একা একটা এতিমখানায় মানুষ হয়েছি। আর সেখানে 18 বছরের উপরে হয়ে গিয়েছে, তাই ওখান থেকে বের করে দিয়েছে আর বলেছে যে নিজে কিছু করতে। আচ্ছা, তুমি যখন শপিং মলে হারিয়ে গিয়েছিলে তখন তোমার বয়সটা কত ছিল, আর জায়গাটা কোথায় ছিল সেটা কি তোমার মনে আছে? আসলে আমার এতটা মনে নেই, কিন্তু হবে 3 বছরের একটু উপরে হবে। কিন্তু কেন বলুন তো? আপনি আমাকে এসব কেন জিজ্ঞেস করছেন? আমি কি নিজের ছেলেকে চিনতে পারবো না? আরে তুই আমার হারিয়ে যাওয়া শারিয়ার। আমি শফিক হাসান, আর এখন শফিক চৌধুরী। যখন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলি তখন আমি গাড়ি থেকে নেমে তোর মুখটা দেখে তোকে আমি চিনতে পেরেছি। তোকে কত জায়গায় খুঁজেছি, তোর পছন্দের খাবার বার্গার, তোর পছন্দের রং কালো। তুই যখন ঘুমাতিস তখন আড়াআড়িভাবে ঘুমাতিস, এখন ঠিক সেভাবেই ঘুমাস আমার মনে হয়। আমি কথাগুলো শুনে আঁতকে উঠলাম। সবগুলোই তো আমার সাথে মিলে যাচ্ছে। এভাবে আমার নিজের বাবার সাথে এমনভাবে দেখা হয়ে যাবে কখনো আমি কল্পনাও করতে পারিনি। আর হঠাৎ উনি মানিব্যাগ থেকে একটা ছোটবেলার ছবি আমাকে দেখালেন আর বললেন, যেদিন তুই হারিয়ে গেছিলি সেদিন তোর মা ফোন থেকে এই ছবিটা তোলা। এই ছবিটা দেখ, তুই নিজেকে চিনতে পারিস কি না। তোর সব স্মৃতি আমি রেখে দিয়েছি। আমার বিশ্বাস ছিল একদিন তোকে আমি ঠিকই খুঁজে পাবো। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমি তোকে খুঁজে পেয়েছি। তুই আমার সম্বল। মা কেমন আছে? মা কোথায় আছে? মাকে দেখতে বড্ড ইচ্ছে করছে। আমাকে নিয়ে যাবে একটু মায়ের কাছে? আমিও তোমাদেরকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তোর মা যদি জানতে পারে তুই ফিরে এসেছিস তাহলে তোর মার চেয়ে খুশি আর কেউ হবে না। তোর মা নামাজ আদায় করে আল্লাহর কাছে একটাই দোয়া করতো, তুই যেন ফিরে আসিস। আসলে সন্তানের অভাব কেউ কখনো পূরণ করতে পারে না। তুই এখানে বস, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। এই বলে আমি ডাক্তারের কাছে চলে আসলাম, আর এসে ডাক্তারের কাছে বসলাম। তখন ডাক্তার বলতে লাগলো, আরে এমপি সাহেব জি, বসেন, বলেন কি খাবেন? আপনি আমাদের হাসপাতালে পায়ের ধুলো দিয়েছেন, এটাই অনেক। ওই রোগী আপনার কি হয়? আপনি যাকে নিয়ে আসছেন? ও আমার একমাত্র হারিয়ে যাওয়া ছেলে শারিয়ার রহমান। আমি ওকে বাসায় নিয়ে যেতে চাই। এখন বাসার থেকে ট্রিটমেন্ট করবেন। জি, নিয়ে যেতে পারেন। আমরা আপনাকে সকল সহযোগিতা করব। তাছাড়া আপনি যেখানে কথা বলেন সেখানে আমাদের কোনো কথা থাকতে পারে না। এই বলে আমি শারিয়ারের কেবিনে চলে আসলাম। শারিয়ার কেবিনে এসে সব কিছু নিয়ে শারিয়ারকে নিয়ে বাসায় চলে আসলাম। তখন শারিয়ার আমাকে বলতে লাগলো,
আচ্ছা বাবা, আমরা এখন কোথায় যাচ্ছি? আর তোমাকে ওরা এত সম্মান করলো কেন? তোমাকে ওরা স্যার বললো, মানে কিছুই তো বুঝতে পারছি না। কখনো কারো মুখে শফিক এমপির কথা শুনেছিস? আমি সেই শফিক এমপি, আর কেউ না, এটাই তোর বাবা। তবে হ্যাঁ, তুই হারিয়ে যে অনেক ভালো একটা কাজ করেছিস। আল্লাহ যা করেন বন্দার ভালোর জন্যই করেন। হ্যাঁ, নাম শুনেছি, কিন্তু এতিমখানায় কখনো টিভি নিউজ ছিল না, এমনকি পত্রিকাও আসতো না। আর ছোট একটা বাটন ফোন ছিল, কিন্তু সেটা দিয়েই চালিয়ে দিতাম। তবে যখন বাইরে বের হয়েছি, এই বাইরে বের হওয়ার পর তোমাকে পোস্টারে দেখতে পাই। কখনো ভালো করে খেয়াল করিনি, তাই হয়তো তোমাকে চিনতে পারিনি। জানিস, তোর শূন্যতা আমাদেরকে অনেক কাঁদিয়েছে। সেদিন যদি আমি ফোনে কথা না বলতাম, তাহলে হয়তো এমনটা আর হতো না। তারপর বাসায় আসলাম। বাসায় এসে দেখি অনেক রাত হয়ে গিয়েছে। রাত তখন 1টা বাজে। বাবা কলিং বেল দিল, আর একটু পর একজন মহিলা এসে দরজা খুলে দিল। আমি শক্ত করে ওনাকে অনেকক্ষণ জড়িয়ে ধরলাম। উনিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন, শাহরিয়ার, তুই ফিরে এসেছিস। আমার বিশ্বাস ছিল তুই একদিন ফিরে আসবি। আমি তোর জড়িয়ে ধরা দেখেই বুঝতে পেরেছি এটা আমার শাহরিয়ার। কেমন আছো মা? আজ কতটা বছর পর তোমাকে দেখতে পেলাম। মা, আমি আল্লাহর কাছে আর কিছুই চাই না, তোমাদেরকে নিয়ে ভালো থাকতে চাই। তোমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি ভিতরে যাবে? চলো ভিতরে চলো সবাই। বাস্তবে যাক, এতক্ষণ যেটা শুনলেন সেটা ছিল আমার অতীত। আমি আখির দিকে তাকিয়ে দেখি সে কান্না করছে, আর তখনই আখি আমাকে বলতে লাগলো, তাহলে তো তুমি ভালোই ছিলে, কিন্তু হঠাৎ করে আন্টি আঙ্কেলের কি হয়ে গেল? আন্টি আঙ্কেল কাউকেই খুঁজে পাচ্ছে না কেন? আর পরে কি আর তুমি পায়েলের কোনো খোঁজ পাওনি? সেদিন বাসায় আসার পর ভালোভাবেই সময়টা কেটে যাচ্ছিল। তার বাবা একদিন আমাকে এসে বলল আমি যেন রাজনীতি শুরু করি। ছোটবেলায় যদি আমি থাকতাম তাহলে আমাকে নাকি মেরে ফেলতো বাবার বিরুদ্ধের লোকেরা, আর তারা মনে করতো যে আমার বাবার কোনো যেন উত্তরসূরি না থাকে। তারপর আমিও শুরু করেছিলাম রাজনীতি। বাবার কাছ থেকে সব কিছু শিখতে লাগলাম। সবাই আমাকে চিনতে লাগলো। আমি বিশেষ ট্রেনিংয়ের জন্য চলে যাই জাপান। বাবা মায়ের সাথে যোগাযোগ ছিল, আর এটাই ছিল নিয়ম। আর যখন দেশে ফিরে আসি তখন দেখি বাবা মা নেই, কেউ হত্যা করেছে, কিন্তু কে বা কারা হত্যা করেছে সেটা জানি না। তাই আমার এই ছদ্মবেশ ধারণ করা। আরও খবর পেলাম এই ভার্সিটির সাথে নাকি কোনো না কোনো কানেকশন আছে, তাই এই ভার্সিটিতেই আসা আর তোমার সাথে পরিচিত হওয়া। তুমি তুমি দেশের প্রাইম মিনিস্টার, তবুও তুমি একটা কলেজের সিকিউরিটি ছাড়া চলাফেরা করছো। আর তোমাকে যে সবাই চেনে, তবুও তুমি কিভাবে আছো? আমার সিকিউরিটির ব্যাপারে তোমার কোনো ধারণা নেই। একটা দেশের প্রাইম মিনিস্টার কতটা সিকিউরিটি থাকতে পারে সেটা আশা করি তোমাকে বলে দিতে হবে না। আর তুমি নিজেও কিন্তু আমাকে চিনতে পারো নি এত কাছে থেকেও, আর বাকিরা কিভাবে চিনবে? তাহলে তুমি বলতে চাচ্ছ আমি তোমাকে ভালোবাসি না? তাই তো, যদি ভালোবাসতাম তাহলে তো তোমাকে ঠিকই চিনতে পারতাম, তাই না? আর তুমি এদেশের প্রধানমন্ত্রী, তোমার সাথে কি আমার যায়? আমি সাধারণ ঘরের একটা মেয়ে। কেন এসব কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাছাড়া আমি কি কখনো এসব বিষয়ে কোনো কথা বলেছি? আমি যদি আমারই থাকতাম তাহলে আমি সরাসরি ওই পরিবেশে কলেজে ঢুকতাম। আমি তো জানতাম না যে তুমি সেই শাহরিয়ার রহমান, দেশের প্রথম কম বয়সী প্রধানমন্ত্রী হয়েছো। আমি তোমাকে সেভাবে পছন্দ করিনি। আমি তোমাকে ছদ্মবেশে ধারণ করার ক্ষেত্রে ছেলেটাকে কিন্তু ভালোবেসেছি। আমি সেটা জানি, তবে তোমাকে একটা কথা দিতে হবে। আমি যে শাহরিয়ার রহমান এটা কখনো তুমি প্রকাশ করবে না আমার কথা ছাড়া। যদি আমার ব্যাপারে কোনো কিছু প্রকাশ করো তাহলে কিন্তু তোমার আর আমার দুজনারই ক্ষতি হবে। আমি কখনো এসব প্রকাশ করতে চাই না, আর এসব প্রকাশ করে আমার কোনো লাভ নেই। তুমি আমার কাছে আগে যেমন ছিলে ঠিক তেমনই আছো, কিন্তু তোমার চারদিকে এত শত্রু, যদি তোমার কিছু ক্ষতি করে। আমাকে নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। এখন চলো ক্লাসে যাই। এতক্ষণ গল্প করে অলরেডি 2টা ক্লাস মিস হয়ে গিয়েছে। চলো। তুমি আর কি ক্লাস করবে? সব কিছু তো তুমি জানো। এছাড়া আমার কিন্তু এই ব্যাপারটা বেশ ভালোই লাগছে। আমি একজন প্রাইম মিনিস্টারের সাথে পড়ালেখা করতেছি। এত হাসলে দাঁতগুলো সব পড়ে যাবে, তখন কি করবা? হ্যাঁ, আর এখন তো তুমি বড় হয়েছো, একটু বাচ্চাদের স্বভাবটা দূর করো, বুঝতে পেরেছো?
তোমার সাথে আমার অনেক ঝগড়া করতে হবে। আগে ক্লাসগুলো শেষ করি, তারপর তোমার সাথে ঝগড়া করবো। তুমি এখনো পায়েলকে ভালোবাসো। আমি কোনো কথা না বলে মুচকি হাসি দিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে সবার পিছনে বসলাম। আখিও আমার সাথেই বসলো। আর তখন স্যার বলতে লাগলো, আখি, তুমি আমাদের কলেজের সভাপতির মেয়ে হয়ে কি না একটা ক্ষেত ছেলের সাথে বসে আছো? তোমার কাছ থেকে অন্তত এটা আশা করতে পারিনি। সামনে এসে বসো। শাহরিয়ার খ্যাত ছেলে না, তোর বাপ সেটা জানতে পারলে পায়ে ধরা শুরু করে দেবে। শাহরিয়ারের পা ধুয়েও তোর ক্ষমতা নেই আবার খ্যাত বলতে আসছে। আমি কথাটা মনে মনেই বললাম, আর স্যারকে বললাম, স্যার আপনার কাছে সব ছাত্রছাত্রী সমান, তবুও আপনি একটি ছেলেকে নির্দিষ্ট করে খ্যাত বলবেন, এটা কি ঠিক? আমিও তো আপনার কাছে থেকে এটা আশা করতে পারিনি। আবার এই কথা শুনে স্যার আর কোনো কথা বলতে পারলো না। স্যার নিজের মতো করেই ক্লাস করাতে লাগলো। এদিকে সবগুলো ক্লাস শেষ করে মাঠে এসে বসে আছি। আখি তার নিজের মতো করে বকবক করেই যাচ্ছে। আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা বের করে দেখি আমার পার্সোনাল সিকিউরিটি সাব্বির কল দিয়েছে। আমি কলটা কেটে দিলাম। আর তখন আখি বলতে লাগলো, আমি এদিকে তোমার সাথে কথা বলছি আর তুমি আমার কথা না শুনে ফোন ইউজ করছো। হ্যাঁ, যা, আর কথা বলবো না তোমার সাথে। আখি, আমার ফোনে একটা জরুরি কল এসেছে, আমাকে এখন যেতে হবে। তুমি সাবধানে বাসায় চলে যাও, আর কোনো সমস্যা হলে আমাকে কল দিও। আমি জানি আমার জন্য তোমার কোনো সময় নেই। সব সময় দেশ, দেশের মানুষ এসব নিয়েই আছো তুমি। এর চেয়ে ভালো আমাদের পরিচয়টা না হওয়াই ভালো ছিল। আমার আর এসব ভালো লাগে না। আখি, তুমি একটু বুঝতে চেষ্টা করো। আমি দেশের সিএম, আর আমার কাজ থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর আমাকে কত দিক সামলাতে হয় তোমার কি কোনো ধারণা আছে? এখন জানতে পেরেছি বলেই তো তোমাকে ছেড়ে দিচ্ছি, না হলে কি আর ছাড়তাম? না হলে তো তোমাকে আমি নিজের হাতে মেরে ফেলতাম। আমি একটু মুচকি হাসি দিয়ে হেঁটে যেতে লাগলাম। আখি ওর আগে হঠাৎ করে হেসে দিল। এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আখির রাগের সময় যখন হেসে দেয়। তারপর ফ্ল্যাটে চলে আসলাম। আর ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার খেয়ে আমি সাব্বিরকে কল দিলাম। সাথে সাথে সাব্বির কলটা রিসিভ করলো। আর তখন আমাকে বলতে লাগলো, স্যার, বিকাল 3টায় বোর্ড মিটিং আছে, সকল মন্ত্রী এমপিরা সেখানেই থাকবে। আপনি যে বলেছিলেন, আমি কি আপনাকে নিতে আসবো স্যার? না লাগবে না সাব্বির, আমি এখনই চলে আসছি। তুমি সব কিছুর ব্যবস্থা করো। আজকের মিটিংটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে সবাইকে উপস্থিত থাকা চাই, আর যে আসবে না তার উপর ব্যবস্থা নিতে হবে। জি স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আপনি কোনো টেনশন করবেন না। আপনি সাবধানে চলে আসেন, আমি মিজানকে পাঠিয়ে দিচ্ছি। এই বলেই আমি কলটা কেটে দিলাম। আর একটু পরেই বাসার নিচে গাড়ির হর্নের শব্দ পেলাম। অতঃপর আমি রেডি হয়ে নিলাম, তবে কেউ আমার যেন মুখটা দেখতে না পারে, তাই মাস্ক পরে নিলাম। তারপর গাড়িতে করেই মিটিংয়ের জন্য যেতে লাগলাম। পিছনে প্রায় 20টার মতো গাড়ি, সবগুলোই কমান্ডোদের। আর আমার কিছু কাছের লোকজনও আছে। তারপর আমি এই মিটিং এসে দেখি সবাই উপস্থিত। আমি সামনে গেলাম আর সবাইকে সালাম দিলাম। সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আর আমি সবাইকে বসতে বললাম এবং আমিও বসলাম। আর বলতে লাগলাম, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দরকার। দেশে অনেক সমস্যা তৈরি হয়েছে, সেগুলো আমাদের প্রতিহত করতে হবে। বিশেষ করে প্রতিটি ভার্সিটিতে বিশেষ নজর দিতে হবে। এখানে মাদক দ্রব্য সেবন করছে, তার উপর আবার নতুন ছাত্রদের উপর র্যাগিং এসব করছে। কিন্তু বড়লোক বাবার ছেলেরা এখানে যারা উপস্থিত আছেন, তাদের সন্তান হয়তো এসব করছে। আমি আপনাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনারা নিজেদেরকে শুধরে নেন। আইনমন্ত্রী যে আছেন, আপনার খবর বলেন। স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি। আমি প্রতিটি কলেজে লোক নিয়োগ করে দিয়েছি। সবাই যথাযথ প্রমাণ সহকারে অ্যারেস্ট করবে। থামুন, আপনি কোনো কাজই করছেন না। আপনার ছেলে এই ভার্সিটিতে পড়ে, আর তার একটা গ্যাং আছে। আপনি সব কিছু জেনেও তাকে কিছু বলছেন না। আপনি আজকেই রিজাইন লেটার দিয়ে দেবেন। আপনার মতো মন্ত্রীর কোনো দরকার নেই। আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে সেটা আমি জানি। দেশে বিদেশে মিলিয়ে আপনার 5টি ফ্ল্যাট আছে, বড় বড়, এবং ব্যাংকে আপনার 50 কোটি টাকা রয়েছে। স্যার প্লিজ আমাকে ক্ষমা করুন, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। স্যার, আমি আর কখনো এমন অসৎ কাজ করব না। আমি যথাযথ আইন ব্যবহার করব।
আমি জানি আইন সবার জন্য সমান হলেও আপনি আপনার ছেলেকে সব কিছু থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। আমি আপনাকে রিজাইন লেটার দিতে বলেছি, নাহলে এর চেয়ে বেশি কিছু করতে আমাকে বাধ্য করবেন না। সাব্বির, তুমি কাজটা দেখো। মন্ত্রী সাহেব, আপনি আসেন আমার সাথে। তারপর আমি মন্ত্রী সাহেবকে নিয়ে অন্য রুমে চলে গেলাম আর লেটার তৈরি করে বললাম সাইন করার জন্য। তখন আমাকে মন্ত্রী সাহেব বলতে লাগলো, আপনি কি আমার জন্য কিছুই করতে পারবেন না? আমি বলেছি তো, আমার আর কখনো এমন হবে না। আমার এই পথটা চলে গেছে, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিছু মনে করবেন না, একটা কথা বলি। স্যারের মতো প্রধানমন্ত্রী আমাদের দেশে দরকার। আপনাদের মতো লোকদের কখনো পকেট ভরাবে না। এখান থেকে বের হলেই সাংবাদিকদের কাছে দেখা হবে, তখন কি বলবেন? আপনি এখন তো আর মিথ্যা বলার কিছু নেই, সব কিছু স্বীকার করতে হবে। দুর্নীতি দমন কমিশনার আপনার বিরুদ্ধে তদন্ত নিচ্ছে, বেআইনি কিছু পেলেই তো আপনাকে ভিতরে ঢুকিয়ে দিবে। আপনি আইনমন্ত্রী হয়ে বেআইনি কাজ করবেন আর আপনি ক্ষমা পেয়ে যাবেন? এটা কি করা হয় মন্ত্রী সাহেব? নিন, সাইন করুন। আর রাস্তাটা ওইদিকে। আমাদের দেশের বেকারত্ব অনেক বেড়ে গিয়েছে। 2016 সাল থেকে 17-র হিসেব বলছি। দেশে কর্মক্ষেত্র বেকারের সংখ্যা 27 লাখ। বিবিএসের হিসাব অনুযায়ী দেশে শ্রম শক্তির মোট পরিমাণ 5,67,00,000 লাখ। এর মধ্যে কাজ করছে 5,51,80,000 জন। এর অর্থ বেকারের সংখ্যার মাত্রা হচ্ছে 26,80,000। শিল্পক্ষেত্রের নিয়োগ কুটির শিল্প এবং বৃহদায়তন শিল্প কারখানা স্থাপন করে এদেশে বেকার সমস্যার সমাধান করা যায়। 3. শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে উৎপাদন ও ব্যস্তমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে বেকারত্ব দূর করা যায়। মন্ত্রী সাহেব, আপনি এগুলো আমাকে 7 দিনের মধ্যে করে দেখাবেন। এর চেয়ে যদি কোনো বেশি দেরি হয় তাহলে নিজের ইচ্ছায় রিজাইন লেটার দিয়ে দেবেন। জি স্যার, আমি এগুলো 7 দিনের মধ্যে আপনাকে রিপোর্ট দিয়ে দেব। আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের দেশে আপনার মতো একজন প্রধানমন্ত্রী দরকার ছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস সাময়িক হিসেব অনুযায়ী 2021 থেকে 22 অর্থ বছরে সাময়িক হিসেবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে 2,41,470 টাকা বা 2,814 মার্কিন ডলার। 2020 থেকে 21 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল 2,19,738 টাকা বা 2,591 মার্কিন ডলার। অর্থমন্ত্রী, আপনি আমাকে হিসেবগুলো ডিটেলসে দেবেন। আর আগামী সপ্তাহের অধিবেশন বসছে, সেখানে আপনি রিপোর্টগুলো পেশ করবেন। আর আমাদের আয় কিভাবে বাড়ানো যায়, কিভাবে রপ্তানি বাড়ানো যায়, সেদিকে একটু বিশেষ নজর দিতে হবে। জি স্যার, আমি আপনাকে 7 দিনের মধ্যে এগুলো রিপোর্ট দিব। আর দেশে অনেক বড় পরিবর্তন আসতে চলছে, এ নিয়ে জনগণ অনেক খুশি। তবে সবচেয়ে বেশি খুশি আপনাকে পেয়ে, এবং সবারই ইচ্ছা যে আপনাকে দেখবে। স্যার, আমরা এখানে যারা আছি তারা সবাই আপনাকে দেখতে চাই। মন্ত্রী সাহেব, এইসব কোনো কথা নয়। আর আমি সময় হলেই সবার সামনে আসব। আর আমাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না। আর আপনি আমাদের কাজ করে যাবেন, আমার যা কিছু হয়ে যাক না কেন। ওকে? আর সাব্বির, আমি তোমাকে আইনমন্ত্রী হিসেবে ঘোষণা করলাম। আপনাদের কোনো আপত্তি আছে? সাব্বিরের সব যোগ্যতা আছে আইনমন্ত্রী হওয়ার জন্য। সো আমি মনে করি যে আপনাদের কোনো আপত্তি থাকতে পারে না। জি স্যার, আমাদের কোনো আপত্তি নেই। আর সাব্বির সাহেবের মতে সব যোগ্যতাই আছে। সাব্বির সাহেব খুবই ক্ষমতাৎপর একজন মানুষ। ধন্যবাদ স্যার। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সকল কাজ সুস্থভাবে পরিচালনা করতে পারি, এই দেশ থেকে যেন অসঙ্গতি দূর করতে পারি। চলতি বছর 5,400 নারী এবং 815টি শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়। 2018 সালে শিশু ধর্ষণের মামলা ছিল 727টি এবং নারী ধর্ষণের মামলা ছিল 3,900টি। পুলিশের হিসেব বলছে গত বছর ধর্ষণের কারণে 12 শিশু এবং 26 জন নারী মারা যান। 2018 সালে এই সংখ্যা ছিল 21 নারী ও 14টি শিশু। তবে ইদানিং সমস্যাটা হচ্ছে গৃহবধূ আত্মহত্যা করেছে। এটা নিয়ে তদন্ত করার দরকার। সাব্বির, আমি চাই এগুলো তুমি নিজে এগুলো দেখবে। আর একটি মেয়েও যেন ধর্ষণের শিকার না হতে পারে সে অনুযায়ী ব্যবস্থা নাও। বিশেষ করে স্কুল, কলেজ এবং ভার্সিটির মেয়েগুলোকে বেশি ধর্ষণ করা হয়। জি স্যার, তবে ভার্সিটিতে কোন সময় শিক্ষকরা এর মধ্যে জড়িত থাকে সেই শিক্ষকদের উপর ব্যবস্থা নিতে হবে। আর বিশেষ করে
কয়েকটা কলেজ আমার মার করা আছে, ওই কলেজগুলোর নাম হচ্ছে এই দেখেন। দেখেছি, এই কলেজগুলো আমার খুব পরিচিত। তারপর আমি আরও অনেক বিষয় নিয়ে ওদের সাথে কথা বলতে লাগলাম। আর তারপর আমি সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম। আর তখনই আমার ফোনে একটা কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখি আখি কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে আখি বলতে লাগলো, সবার সামনে তো খুব ভালোই বক্তব্য দিছো। এত কিছু হিসাব তোমার মাথায় থাকে কি করে? আমি তো সেটাই চিন্তা করছি, এত সালে কি হয়েছে এগুলো তোমার মুখস্থ থাকে কি করে? সময়ের সাথে সাথে সবাই সব কিছু শিখে যায়। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি হয়তো সব কিছু শিখে যেতে। সময় সব কিছু শিখাতে বাধ্য করে। আমার এসব কথা শুনে কোনো কাজ নেই। এখন বলো, তুমি আমাকে সময় কেন দাও না? আমাকে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, কি করব? আচ্ছা, তুমি এমন অবুঝ মেয়েদের মতো কেন করছো? হ্যাঁ, আর শোনো, আমি কি সারাদিন বসে থাকি? তুমি বলো, তাছাড়া আমি কি তোমাকে ভালোবাসি যে তুমি আমার সাথে এমন করছো? যদি আমাকে না ভালোবাসতে তাহলে আমার এত খোঁজ নিতে না, আমাকে এত নিরাপত্তা দিতে না। এখনো মনে হয় বাইরে 3জন লোক দাঁড়িয়ে আছে আমাকে পাহারা দেওয়ার জন্য। এগুলো শুধু তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য। এর মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি, তার জন্য আমি এসব করছি, ওকে? আর তুমি একটু বোঝো বেশি। আমি যদি তোমার কাছে দামি না হতাম তাহলে আমাকে এভাবে নিরাপত্তা দিতে না। কই, অন্য মেয়েদের তো তুমি এভাবে নিরাপত্তা দাও না, তাহলে আমার বেলায় কেন? আমি যদি তোমার কাছে বিশেষ কেউ না হতাম তাহলে কি আমাকে এত কিছু করতে? যখন তুমি কিছু জানতে না তখন কি করতাম বলো? তখন তো আমি নিজে তোমার পাশে থাকতাম, তাই না? আর বন্ধু বন্ধুর জন্যই করতে পারে। দেশের প্রধানমন্ত্রী আমার কাছে ধরা খেয়ে গেছে, ভাঙবে কিন্তু কখনো মজ খাবে না। কি মানুষ! তুমি কোনো না কোনো ভাবে জয় নিয়েই ছাড়বে। এভাবে আমি আখিরের সাথে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে কখন যে রাত 11টা বেজে গেল বুঝতেই পারলাম না। প্রিয় মানুষটার সাথে কথা বলতে বলতে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। আর তখন আখি আমাকে বলতে লাগলো, তোমার তো ঘুমানো লাগবে, কালকে আবার তোমার অফিস আছে, এত কাজ মিটিংয়ে যাও, ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমিয়ে পড়ব, পরে 3টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। তোমার জন্য পরে আমি ফজরের কল করে জাগিয়ে দেব। তারপর আরও কিছু কথা বলে আখি কলটা কেটে দিল। আমিও রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ রাতের বেলা ঘুমটা ভেঙে গেল। আর ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 4টা বাজে। হঠাৎ মনে হলো আখির কথা। আমি বাসা থেকে বের হয়ে লুকিয়ে বের হলাম। যেহেতু আমাকে কেউ চেনে না তাই আমার তেমন কোনো ভয় নেই। সবাই জানে আমি সরকারি বাসায় আছি আর ওইখানেই আমি থাকি, কিন্তু কেউ এটা জানে না যে আমি সেখানে থাকি না। আমি থাকি একা ছদ্মবেশে। আমি বের হয়ে আখির বাসায় যেতে লাগলাম। হঠাৎ করে রাস্তায় বের হয়ে দেখি আইনমন্ত্রী একটা মেয়েকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। আমি আমার মতো করে যেতে লাগলাম। আর তখনই এটা দেখে আইনমন্ত্রী আমাকে ডাক দিল। আর আমিও কাছে গেলাম। যেহেতু ছদ্মবেশী তাই চেনার কোনো কথাই না। আর আমাকে বলতে লাগলো, এই ছেলে, কে তুমি? এত রাতে বাইরে কেন যাও? বাসায় চলে যাও। এই ডন, তুই এই দিকটা দেখ, আমি ও দিকটা থেকে আসছি, ওখানে একটা আমার কাজ আছে। তারপর আইনমন্ত্রী গাড়িতে বসলো আর জঙ্গলের দিকে গেল। আর তখন তার কিছু লোকজন আমাকে বোঝাতে লাগলো যে আইনমন্ত্রী অনেক কাজ আর সেই জন্য সবার খেয়াল নিচ্ছে। আর পাশে এটা নিয়ে আমি মনে মনে হাসছি, এত মিথ্যা বলতে পারে সুন্দর করে। তারপর গাড়ি করে চলে যায়। তার 3টে গাড়ি ছিল। আমিও কিছু না বলে আখির বাসার সামনে চলে আসলাম। আর ভাবছি কি করে রুমে যাব। আল্লাহই জানে, কেউ আমাকে দেখলে মান সম্মান আর থাকবে না। আমি পাইপ দিয়ে আখির বাসার বারান্দায় চলে আসলাম। আর এসে দেখি আখি কাঁথা জড়িয়ে ঘুমিয়ে আছে। আমি গিয়ে আখির পাশে বসলাম আর হাতটা শক্ত করে জড়িয়ে ধরলাম। আর ভাবতে লাগলাম, আজকে আখির জন্য আমি সকল কষ্ট ভুলে গিয়েছি। আখি আমাকে পায়েলের কথা ভুলিয়ে দিয়েছে। হঠাৎ করে আখি জেগে গেল আর আমাকে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে আমার দিকে। আর হঠাৎ করে চিৎকার দিতে উঠল। তখনই আমি ওর মুখটা চেপে ধরলাম আর বললাম, আমি আসছি। আর তখন আখি বলল, কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? কেউ যদি দেখে নিত তখন কি হতো? একবার ভেবে দেখেছো? আর তোমাকে কতবার বলেছি সাধারণভাবে চলাফেরা করবে না, কেউ যদি বুঝতে পারে কি হতে পারে জানো তুমি?
হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, আর তোমার কথা মনে হলো তাই লুকিয়ে চলে আসলাম। আর এমপি সাহেব কি রুমেই আছে নাকি? কালকে বোর্ড মিটিংয়ে তাকিয়েছিল আমার দিকে। মনে হলে কি আসতে হবে নাকি? একটু আগে নামাজ আদায় করে ঘুমিয়েছি, আর তুমি এসে ঘুমটা ভেঙে দিচ্ছ, তাই না? যাও, কালকে কলেজে যাব, সারাদিন ঘুমাবো। কালকে এমনিতেই কলেজে যেতে দেবো না। কালকে আমারও কাজ আছে, একটা সম্মেলন আছে, ওখানে যেতে হবে। আর পরে বিকেলে তোমাকে ঘুরতে নিয়ে যাব। এত এত সিকিউরিটি নিয়ে ঘুরতে ভালো লাগে না। রিক্সায় বসে দুজনে গল্প করতে করতে ঘুরবো। যদি এটা মানতে পারো তাহলে যাবো। আচ্ছা ঠিক আছে, তবুও তুমি খুশি থাকো। তা আমি এখন যাই, ওকে? তুমি ঘুমিয়ে পড়ো, আর কালকে কথা হবে। ইস, আমি তো তোমাকে যেতে দেবো না। এখানে এসেছো নিজের ইচ্ছে, আর এখান থেকে যাবা আমার ইচ্ছে অনুযায়ী। একটু এদিকে আসো তো। এই বলে আখি আমাকে টান দিয়ে তার উপর ফেলে দিল আর ঠোঁটজোড়া দখল করে নিল। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল। আমি তাড়াতাড়ি করে চলে আসলাম, আর আখি আমার অবস্থা দেখে হাসছে আর বলছে, পাগল, একটা কিছু বলবেও না, কিছু করবেও না, সব কিছু আমাকেই করতে হবে। এই জন্যই অনেক ভালোবাসি তোমাকে। তারপর কোলবালি এসে জড়িয়ে ঘুমিয়ে গেলাম। এদিকে আমি বাসায় এসে আবার ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো সেই আখির কলের শব্দে। আমি ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করলাম, আর তখন ওপাশ থেকে আখি বলতে লাগলো, কি ব্যাপার, সকাল 10টা বেজে গেছে, এখন পর্যন্ত ঘুম ভাঙে নাই তোমার? আমি তো মনে করেছি তুমি অনেক সকালে ঘুম থেকে উঠে গেছো, তাই তো তোমাকে কল দিইনি আমি। কি আর করবো, তোমার ওখানে রাত তো প্রায় অনেক চলে গিয়েছে, তাই রাতে ঘুম হয়নি। আচ্ছা এখন রাখো, আমি ফ্রেশ হয়ে আসি, আমার আবার সম্মেলনে যেতে হবে। আমি আরও কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিলাম। তারপর আমি ফ্রেশ হয়ে আসলাম, আর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমি সহকারী বাসভবনে চলে আসলাম। এখানে এসে নিজেকে তৈরি করলাম, তারপর বের হলাম সম্মেলনের জন্য। চারপাশে বডিগার্ড দাঁড়িয়ে আছে, রাস্তা পুরো ফাঁকা রয়েছে। আমি সম্মেলনে এসে বসলাম। চারপাশের জনতা ভিড় করে দাঁড়িয়ে আছে আমাকে দেখার জন্য। আমি মুখে মাস্ক পরে এসেছি। এটা আমার টার্গেট শেষ না হওয়া পর্যন্ত আমি কাউকে মুখ দেখাবো না। তারপর একে একে সবাই বক্তব্য দিতে লাগলো। আমিও বক্তব্য দিলাম সবার উদ্দেশ্যে। তারপর সম্মেলন শেষ হতে হতে দুপুর হয়ে গেল। আমি সরকারি বাসভবনে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর তখন সাব্বির আমার ফোনে একটা কল দিল। আমি কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে সাব্বির আমাকে বলতে লাগলো, স্যার, আমি একটা খবর জানতে পেরেছি। আইনমন্ত্রীর মাফিয়াদের সাথে জড়িত আছে। দেশে যত অপকর্ম হয় তার হাত ধরেই হয়ে থাকে। নারী কলঙ্ক থেকে শুরু করে সব কিছুই ওনার হাত ধরেই হয়। সাব্বির, তুমি সকল প্রমাণ হাতে জোগাড় করো এবং যথাযথ ব্যবস্থা নাও। আইন সবার জন্য সমান। তাছাড়া তাদের সাথে বেইমানি করেছে, ওনার আরও কঠিনতম শাস্তি হবে। আচ্ছা সাব্বির, তুমি আমাকে একটা কথা বলো তো, আমার বাবার সাথে আইনমন্ত্রী খুব বন্ধুত্ব ছিল না? আঙ্কেল আর উনি ছিলেন পরস্পরের বন্ধু। সকল বিপদে আপদে দুজন পাশে থাকতেন। তবে একটা কথা, আইনমন্ত্রীকে কিন্তু আমার একটু সুবিধার মনে হয় না। আমার মনে হচ্ছে আঙ্কেলকে খুন করার পিছনে আইনমন্ত্রীর কোনো হাত আছে। আমি কলটা কেটে দিলাম, আর কলটা কেটে আমি নিজে চিন্তা করতে লাগলাম। ওনার একটা ছেলে আছে, আমার আগে থেকে রাজনীতি করে। মনে হচ্ছে চেয়েছিলেন ওনার ছেলে দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, সেজন্য উনি অনেক ব্যবস্থাই করেছিলেন। কিন্তু আমার বাবার কারণে সেটা সম্ভব হয়নি। তার কারণেই কি আমার বাবাকে হত্যা করা হয়েছে? না, এইটা নিয়ে আমাকে একটু ভালো করে ভাবতে হবে। আমি ছদ্মবেশে বের হয়ে আসলাম, আর তখনই আমার ফোনে আখি কল দিল। আমি কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে আখি বলতে লাগলো, আমার সাথে আপনার দেখা করার কথা ছিল। আপনার কি একটু সময় হবে আমার সাথে দেখা করার? আপনি তো অনেক ব্যস্ত মানুষ, যদি নদীর পাড়ে আসতেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, বসো তুমি, আমি 10 মিনিটের মধ্যে আসছি। এবার আমি কলটা কেটে দিলাম। তারপর আখির ঠিকানা অনুযায়ী যেতে লাগলাম। কিছুক্ষণ পর গিয়ে দেখি আখি চুপচাপ নদীর দিকে তাকিয়ে আছে। আর তখন আখি আমার দিকে একবার তাকালো, তাকিয়ে আর কিছু বলল না। আমি গিয়ে আখির পাশে বসলাম। আমি আখির পাশে বসে আছি, বেশ কিছুক্ষণ ধরেই বসে আছি, কিন্তু আখি কোনো কথা বলছে না। আমি বুঝতে পেরেছি যে আখি আমার উপর রেগে আছে। আমি আখির হাতটা এনে শক্ত করে জড়িয়ে ধরলাম। আখি নিজের হাত ছাড়ানোর জন্য চেষ্টা করছে, কিন্তু আমার সাথে পারছে না। আর তখন আখি আমাকে বলতে লাগলো, আমার হাত ধরে আছেন কেন আপনি? আপনার তো অনেক কাজ, যান
আপনি গিয়ে আপনার কাজ করেন। সম্মেলন তো অনেক বড় বড় বক্তব্য ছাড়ছেন, মানুষের উপকার করবেন, মানুষের পাশে থাকবেন, কিন্তু নিজের মানুষের কথা মনে থাকে না। আখি, আমার এখানে আসার পেছনে কতটা কষ্ট করতে হয়েছে তুমি জানো? আমার বাবা শেষ পর্যন্ত মারাই গেলেন। বাবার স্বপ্ন ছিল আমি যেন প্রাইম মিনিস্টার হই, আর সেই স্বপ্নটা আজ পূরণ হয়েছে। আর বাবার খুনের প্রতিশোধ নিতে হবে। এসব কাজ যদি শেষ হয় তাহলেই তুমি আমার হয়ে যাবে। সেটা তো জানি, কিন্তু তাই বলে এখন বিয়ে করতে পারবে না কেন? আমার কি তোমার কাছে থাকতে মন চায় না? তুমি বলো। দেখো, এখন আমি কতটা ঝামেলার মধ্যে আছি সেটা হয়তো তুমি উপলব্ধি করতে পারছো। তবুও যদি এমন করো কিভাবে হবে বলো? সব কিছুর পরও তুমি যদি আমাকে মানসিক শান্তিটা দাও, তাহলে আমার কোনো কষ্ট মনে হয় না। তুমি কি বুঝতে পারছো না যে তোমার চারিদিকে শত্রুর আবির্ভাব হচ্ছে? তোমাকে যদি আমি একবার হারিয়ে ফেলি তাহলে আমার কি হবে? আমি কি বেঁচে থাকতে পারবো? আমার কিছুই হবে না। তোমাকে নিয়ে আমার স্বপ্ন আছে না, সেগুলো পূরণ করতে হবে না? আমার মেয়ের আম্মু বানাতে হবে না তোমাকে? হুম, তুমি তো শুধু আছো সবসময় পাম দেয়া নিয়ে। এদিকে আমি কতটা টেনশন হই সেটা তো আমি নিজেই বুঝতে পারছি। এই নাও, নিজের হাতে রান্না করে তোমার পছন্দের বিরিয়ানি নিয়ে এসেছি। বিরিয়ানি যেহেতু নিয়ে আসছে তাহলে খাইতে তো সমস্যা কি? তোমার হাতেই খাইয়ে দাও। আর হ্যাঁ, আমি কিন্তু এখনো একটা কথার উত্তর পাইনি। আমার মেয়ের আম্মু হতে চাও না? এটার জন্যই তো অপেক্ষা করে আছি, যেটার জন্য আপনাকে এত ভালোবেসেছি। তবে আগে হয়তো ভালো ছিলেন, আমি সব জানার পরে তুমি আমাকে সময় দাও। বিয়ের পরে আপনার উপরে আমি একটা প্রতিশোধ নেব। আসলে এখন কাজ একটু বেড়ে গিয়েছে তাই। আর নিউজ তো নিশ্চয়ই দেখেছো, আমি আইনমন্ত্রীকে তার পদত্যাগ করতে বলেছি, নতুন আইনমন্ত্রী নিয়োগ করেছি। সবকিছু শেষে কিন্তু তুমি আমার বাবাকে এমন ঝাড়ি দিলে কেন? আমার বাবার উপরে ঝাড়ি দিয়ে কথা বললে আমি কিন্তু টিভির সামনে বসে সবকিছুই দেখেছি। আমি যখন মিটিংয়ে বসি তখন আমার প্রিয় বা সে আমার কী লাগে সেদিকে আমার কোনো খেয়াল থাকে না। আমার শুধু মনে হয় উনি একজন মন্ত্রী, তার দায়িত্ব কর্তব্য আছে, সঠিকভাবে পালন না করলে তার উপর ব্যবস্থা নেওয়া, এটা আমার প্রথম লক্ষ্য থাকে। আমি কি তোমার কাছ থেকে এইসব কথা শুনতে চেয়েছি? কখনো বলেছি আমাদের কথা? আর উনি আমাকে বলেছে দেশের কথা। এভাবেই আমি আখির সাথে কথা বলতে লাগলাম। সত্যি এরকম মেয়ে। আমি আখির ব্যাপারে খোঁজ নিয়েছি, সব কিছুই খোঁজ নিয়েই আমি তাকে ভালোবাসি। আমার পক্ষে খোঁজ নেওয়াই স্বাভাবিক। এদিকে সন্ধ্যার পর থেকে আমি আমার সরকারি বাসভবনে চলে আসলাম। তারপর কিছু খাওয়া দাওয়া করে ল্যাপটপে কাজ করতে লাগলাম। তখন আমার ফোনে একটা কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। আমি কলটা রিসিভ করলাম না। একের পর এক কলটা বেজেই যাচ্ছে, তাই আমি কলটা রিসিভ করলাম। আর তখন ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, কি রে, তোর এত বড় সাহস? তুই আমার বাবাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিস। আমি এতদিন ধরে রাজনীতি করতেছি, প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল আবার, কিন্তু হয়ে গেলে তুই। দেখ, আমার সাথে শুধু শুধু উল্টাপাল্টা কথা বলিস না। হ্যাঁ, আমার যোগ্যতা আছে দেখেই আমি প্রধানমন্ত্রী হতে পেরেছি, বুঝতে পেরেছিস? তাছাড়া তুই সহ তোর বাপ অপকর্ম করিস। তোদের হাতে দেশের দায়িত্ব দিলে তোরা দেশকে বিক্রি করে দিবি। তাছাড়া জনগণ আমাকে ভোট দিয়েই নির্বাচিত করেছে। তোকে যদি আমি একবার চিনতে পারি রে, তাহলে তোকে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। খুব বড় পাকনা গজিয়েছে তোর। তোর ব্যাপারে খোঁজ নিতে আবার বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে বসে আছিস কেন? আমার ব্যাপারে খোঁজ নে, আমি তো এটাই চাই। আর আমাকে দেখার এত শখ তোর? হ্যাঁ, কেন? তাহলে চলে আয় সামনাসামনি, দেখি তুই কত বড় বাপের বেটা হয়েছিস। তোর বাপকে মেরেছি নিজের হাতে, তোকে সেদিন পাইনি, না হলে তোকেও খতম করে দিতাম। তাহলে চলে আয় সঠিক টাইমে। আশা করি আমার ঠিকানা তোকে বলে দিতে হবে না। ওই সোনা পাখি আছে না, কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, এমপির মেয়ে আখি চৌধুরী। তোর সাথে যত সমস্যা শুধু আমার সাথে, এর মধ্যে আখিকে টেনে আনবি না, তাহলে কিন্তু ভালো হবে না, এটা বলে দিচ্ছি। যদি বাঁচতে চাস তাহলে ওর গায়ে কোনো হাত দিবি না। আরে তোকে দেখে কি আমি ভয় পাই নাকি যে আমি তোর কথা শুনবো? বাই বাই। তোর সোনা পাখিকে সাবধানে থাকতে বলিস, কখন কি হয়ে যায় তা তো আর বলা যায় না। এই বলে কলটা কেটে দিল।
কলটা করেছিল আইনমন্ত্রীর একমাত্র ছেলে রিফাত। আমি আমার নিজের কিছু কাজ করতে লাগলাম, তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ছদ্মবেশে কলেজে যেতে লাগলাম। আমি কলেজে এসে দেখি আখি একটা ছেলের সাথে কথা বলছে। আমাকে দেখে আখি আমার কাছে আসলো, আর তখন আমি আখিকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি এই ছেলের সঙ্গে কথা বলছো কেন? এই ছেলে তোমার কে হয়? আমি তোমাকে একদিন বলছি না যে তুমি কারোর সঙ্গে কথা বলবে না? কেন কথা বলেছো ওর সাথে, আর কি দরকার ছিল? এই ছেলে বলেছে তোমার কথা নাকি ও জানতে পেরে গেছে, ও নাকি এটা প্রকাশ করে দেবে। তোমাকে নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ছেলেটা কোনোভাবেই বুঝতে চাইছে না। আখি, আমি তোমাকে কতবার বলবো তুমি এসবের মধ্যে যাবে না। এসবের মধ্যে গেলে তুমি তোমার নিজেকে ধরে রাখতে পারবে না, ওরা তোমার ক্ষতি করবে। কিন্তু কিন্তু ওরা সবাই মিলে তোমার ক্ষতি করতে চাচ্ছে, তোমার বিষয়ে সবকিছু জেনে গেছে। তাহলে আমি কি করে ঠিক করে থাকি বলো? তখনই আড়াল থেকে আমাকে কেউ যেন গুলি করতে চাইলো, আর তখনই ছেলেটা আমার সামনেই মারা গেল। এটা দেখে আখি চমকে গেল। আমি একটা মুচকি হাসি দিলাম, আর তখন আখি আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এই ছেলে তোমাকে গুলি করতে এসেছে, নিজেই মরে গেল কিভাবে? কেই বা ওকে গুলি করলো? কলেজে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছুই আসছে না। তোমার এত কিছু বুঝতে হবে না, চুপচাপ থাকো, তাহলে কেউ কিচ্ছু বলবে না। বেশি কথা বললে আর ওদিকে তাকালে সবাই আমাদেরকে সন্দেহ করবে। তুমি কি এটা চাও? আমি অবশ্যই চাই না। দেখো চারিদিকে কেমন মানুষ জড়ো হয়ে গেছে। এই ছেলেকে তোমাকে মারতে চাইবে কেন? আর তোমার ব্যাপারে এত কিছু জেনে গেল কি করে? আইনমন্ত্রীকে আমি পদ থেকে সরিয়ে দিয়েছিলাম না, ওর ছেলেই হয়তো আমাকে মারার জন্য পাঠিয়েছে। এটা তেমন কিছু না, একটু পর পুলিশ আসবে, পুলিশ এসে লাশ নিয়ে যাবে। আচ্ছা এখন চলো ক্লাসে যাই। আমি আর আখি ক্লাসে চলে আসলাম। ক্লাস যথারীতি শুরু হলো। যে ছেলে মারা গেল এই ছেলে আমার কলেজে পড়ে না। একটু পর পুলিশ চলে আসলো, আর পুলিশ এসে লাশটা নিয়ে গেল। তারপর ক্লাস শেষ করে আমি বের হলাম, আর তখনই প্রিন্সিপালের রুমে কাউকে যেতে দেখলাম। লোকগুলোকে আমার সন্দেহ হতে লাগলো, তাই আমি লুকিয়ে গেলাম আর শুনতে লাগলাম, প্রিন্সিপাল স্যার, আমরা তো আমাদের নির্দিষ্ট কাজগুলো করতে পারছি না। দেশে যে কি শুরু হয়ে গেল, এ নতুন প্রধানমন্ত্রী এসে তো অনেক উল্টাপাল্টা করে দিল। কোনো কিছু বের করলেই পুলিশ সেনাবাহিনী অ্যাটাক করছে। সেটাই তো বুঝতে পারছি, ওর জন্য তো আমাদের কাজ ঠিকমতো করা যাচ্ছে না। আমি আইনমন্ত্রীর সাথে কথা বলে দেখছি, উনি কি বলে, আমরা সবাই মিলে একটা প্ল্যান তৈরি করতে হবে। কালকে আমাদের গোডাউনে এসে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে র্যাব অ্যাকশন ব্যাটালিয়ান। আমাদের প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে। সবগুলো ছিল ইয়াবা। আমাদের কাছে খবর যতটুকু আছে, আমরা জানতে পেরেছি যে ওই প্রধানমন্ত্রী নাকি নিজে কলেজে যাচ্ছে ছদ্মবেশে। তুমি কি বলছো? প্রধানমন্ত্রী হয়ে কলেজে যাচ্ছে? তার মানে উনি ছাত্রছাত্রীদের সাথে মিলেমিশে গেছে। যদি একবার আমাদের কলেজে এসে পড়ে তাহলে আমার কি হবে? সেটাই তো চিন্তা করছি আমি। এই কলেজের থেকে বড় চালান বের হয়ে যায়, আর এই কলেজেই যদি সমস্যাটা তৈরি হয় তাহলে তো আমরা পথে বসে যাব। আজকে রাত 10টায় মিটিং বসবে, রিফাত ভাইয়ের এখানে চলে আসবেন। সঠিক টাইমে আমাদের সাথে যারা যারা আছে সবাই উপস্থিত থাকবে। ঠিক আছে, আমি সময় মতো চলে আসব। আর তোরা একটু সাবধানে থাকিস। আর এখন আর কলেজে আসার দরকার নাই, বুঝতে পারছিস কখন কি হয় যায় বলা তো যায় না। আর প্রধানমন্ত্রীর কোনো ছবি পেয়েছিস? সে কখনোই তার নিজের ছবি দেখায়নি কোনো সম্মেলনে, তাহলে কিভাবে ছবি কালেক্ট করব? কোনো সিকিউরিটি তার কোনো তথ্য দিতে পারছে না। সে কখন কি করে কোনো তথ্য নেই আমাদের কাছে। অনেক চালাক একটা মানুষ। সমস্ত মন্ত্রী এমপি সবাই ভয় পায়। সাধারণ মানুষের স্বপ্নদাতা আবার কথা না শুনলেও ওনার কথা ঠিকই শুনে এত পরিমাণে ভয় পায়। তার মানে তুইও ভয় পাচ্ছিস? আমাদের ভয় পেলে চলবে না, আমাদের ভয়কে জয় করতে হবে। তাছাড়া এতদিন ধরে এ ব্যবসায় করে আসছে, আজ পর্যন্ত কেউ বাধা দিতে আসে নাই। আর যে এসেছে তাকেই আমরা শেষ করে দিয়েছি, যেমন করে আমরা শফিককে প্রধানমন্ত্রী শেষ করে দিলাম। ঠিক আছে, আমি চলে গেলাম,
তারপর আমি বের হয়ে সোজা গাড়ি নিয়ে আমাদের আস্তানায় চলে আসলাম। আমি আস্তানায় এসে রাফির কাছে সব কিছুই খুলে বললাম। এদিকে আমি এসব কথা শুনে হতভম্ব হয়ে গিয়েছি। মুখ দিয়ে যেন কোনো কথাই বেরোচ্ছে না। একজন শিক্ষক এতটা নিচে নামতে পারে এটা আসলে প্রিন্সিপালকে না দেখলে বুঝতেই পারতাম না। ভালো মুখোশের আড়ালে এমন কিছু লুকিয়ে থাকবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি মাঠে চলে আসলাম। তারপর পকেট থেকে ফোনটা বের করে আমি একজনকে ফোন করলাম। তারপর ফোনটা কেটে দিয়ে পাশে আখির দিকে তাকালাম। তখন আখি আমাকে বলল, এই চলো না আজকে ফুচকা খাই, অনেকদিন ধরেই তো ফুচকা খাওয়া হয় না। তুমি তো শুধু আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেরো। ফুচকা খাওয়া ভালো না, ফুচকা খেলে পেটে অসুখ হবে। বাসায় গিয়ে খাবার খাবে, চলো। আর আমি এখান থেকে একটা কাজে যাব। এই কথা শুনে আখি হন হন করে চলে যেতে লাগলো। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। ওর চলে যাওয়া দেখে আমার কেন যেন হাসি পাচ্ছে। আমি ওর পিছু পিছু যেতে লাগলাম। আমাকে দেখে সে আরও জোরে হেঁটে যেতে লাগলো। সামনে থেকে আমি একটা ফুচকার প্যাকেট কিনে দৌড়ে গিয়ে আখির হাতে দিলাম। প্রথমে প্যাকেটটা নিতে চাইলো না, কিন্তু যখন আমি একটু রাগ করে ওদিকে তাকালাম তখন প্যাকেটটা নিল। আর কিছু না বলেই চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে আমার ক্যাবিনে বসে আমি আমার কাজ করছি। আর তখনই মন্ত্রী সাহেব আমার কেবিনে ঢুকলো আর আমাকে বলতে লাগলো, স্যার এই যে দেখেন 2 দিনের রিপোর্ট, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। স্যার সকল জনতা এখানে অনেক খুশি। আপনি ক্ষমতায় আসার পর থেকে দেশের উন্নতি হয়েছে, এটা আমাদের অনেক গর্বের বিষয়। মন্ত্রী সাহেব, একটা কথা সবসময় মাথায় রাখবেন, অসৎ পথে টাকা ইনকাম করা যায়, কিন্তু কখনো সম্মানটা পাওয়া যায় না। আর আপনি যদি আপনার নিজের জায়গা থেকে সততার সাথে থেকে কাজ করে যান তাহলে আপনিও সকল জনতার ভালোবাসা পাবেন। জি স্যার, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার নিজের থেকে সকল কাজ পরিপূর্ণভাবে করতে পারি। তারপর আমি ওনার সাথে আরো কিছু কথা বলে বের হয়ে চলে আসলাম। তখনই আবার আমার কেবিনে সাব্বির আসলো। সাব্বির এসে আমাকে বলতে লাগলো, স্যার সকল প্রমাণ মন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু ভিডিও ফুটেজ আর কিছু রিপোর্ট আছে। ওনার নামে আজ রাত 2টার দিকে একটা চালান দেশে ঢুকবে। খবর নিয়ে রেখেছি, এটা অস্ত্রের চালান। গুড। তুমি সেনাবাহিনীর প্রধান রফিকুজ্জামানকে আমার সাথে দেখা করতে বলো এখনই। আর তুমি তোমার কাজ সঠিকভাবে করে যাও। আর আইনমন্ত্রীর ছেলের দিকে বিশেষ করে নজর দাও। তারপর সাব্বির আমার সাথে আরও কিছু কথা বলে চলে গেল। আমি আমার ল্যাপটপে বসে কাজ করতে লাগলাম। একটু পর সেনাবাহিনীর প্রধান আসলো। আমি ওনার সাথে কথা বলতে লাগলাম। ওনার সাথে একটা প্ল্যান করলাম, সেখানেই আমি নিজেও থাকবো। আর তখনই আমার ফোনেই একটা কল আসলো। আর আমি ফোনটা হাতে নিয়ে দেখি আখি কল দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে আখি আমাকে বলতে লাগলো, আগে তো আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য দুজনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু এখন পুরো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার কি বুঝতে পারলাম না। আমি বারান্দায় গিয়েছিলাম আর আমাকে দেখে ওখানকার একটা লোক ফোনে কথা বলছে, আমাকে ইশারা দিয়ে। আমি তো কাউকে গাড়ি নিয়ে ঘাট যেতে বলিনি। সেখানে তো দুজনই থাকার কথা। আমার কথা অনুযায়ী দুজনেই ছিলেন কমান্ডো। সাবধান, তুমি আর কখনো বারান্দায় যাবে না আমার কথা ছাড়া। আর বাড়ি থেকে তো একদমই বের হবে না। তোমার বাবাকে বলো আমার সাথে এক্ষুনি যোগাযোগ করতে। বাবা বলল তুমি নাকি ওনাকে কাজ দিয়েছো, তাই উনি রাঙামাটি গিয়েছে। আমি তো বাসায় একা, বাইরে বাবার কিছু গার্ড আছে, তবে সেগুলো কোনো কাজের না, এটা আমি জানি। আখি, এগুলো আমার কোনো লোক নয়, এগুলো হয়তো অন্য কেউ। তুমি আমার কথা ছাড়া এক পাও বাইরে যাবে না। ওরা তোমাকে তুলে নিতে এসেছে, কিন্তু বাসায় ঢোকার মতো সাহস পাচ্ছে না। ওরা আমাকে কেন তুলে নিয়ে যাবে? আমি তো ওদের সাথে কোনো কিছু করিনি। আর তোমাকে এমন অবস্থায় দেখাচ্ছে কেন? তোমার আবার কি হয়েছে? আখি, তুমি এত কিছু বুঝবে না। আমি এখনই আসছি, ওকে? তুমি বাসার থেকে একদমই বের হবে না। আর রুমের দরজা জানালা সব বন্ধ করে রাখো। একটু ভয় পেও না, আমি আসছি। আমি তাড়াতাড়ি করে কেবিন থেকে বের হয়ে আখির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর চারপাশে আমার গার্ড রয়েছে। আমি আখির বাসায় এসে ভিতরে চলে গেলাম। আর আমাকে দেখে সেই গাড়িগুলো চলে গেল। আর গার্ডরা গাড়িটার পিছন নিয়েছে। আর এদিকে আমি গিয়ে আখির দরজায় ডাক দিলাম। আমার কণ্ঠ শুনে দরজাটা খুলে দিল। তারপর আমি আখিকে নিয়ে যেতে লাগলাম। আর তখন আখি আমাকে বলতে লাগলো,
কি ব্যাপার, তুমি আমাকে কিছু বলছো না কেন? আর আমাকে নিয়ে এখন তুমি কোথায় যাচ্ছ? আমি কি এখান থেকে আর বাসায় থাকবো না? না, তুমি এখন থেকে আমার সাথে আমার বাসায় থাকবে। আর আমি তোমার বাবাকে ফোন করে বলে দেব, তোমার বাবা টেনশন করবে না। কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি, আমি তোমার বাসায় থাকবো কি করে? আর লোকে জানাজানি হলে তোমার কি অবস্থা হবে সেটা কি বুঝতে পারছো? তোমাকে এত কিছু করতে হবে না, বুঝতে পেরেছো? এখন চুপচাপ থাকো, আর আমার কথা ছাড়া কোনো জায়গায় যাবে না। এখন থেকে আর কলেজেও যাওয়ার দরকার নেই, যতদিন না আমি বলবো। আখি আর কোনো কথাই বলল না, চুপচাপ হয়ে গেল। আখি তখন আমার হাতটা শক্ত করে ধরল। আমি একবার আখির দিকে তাকিয়ে রইলাম, আর তখন আখিও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। তারপর আমি আখিকে আমার সরকারি বাসভবনে নামিয়ে দিলাম, ভিতরে যেতে বললাম, আর আমার সিকিউরিটিরা আখিকে নিয়ে ভিতরে চলে গেল। এদিকে আমিও অফিসে চলে আসলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। রাত 8টায় আমি বাসায় ফিরলাম, আর বাসায় ফিরে দেখি আখি ঘুমিয়ে আছে। আমি আর তখন ওকে ডাক দিলাম না। তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি দেখলাম আখির বাবা এমপি সাহেব আমাকে কল দিয়েছে। আমি কলটা রিসিভ করে ওনাকে বললাম, আখি আমার এখানেই আছে, আপনি চিন্তা করবেন না। তারপর উনি আমার সাথে আরও কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিলেন। আমি অন্য রুমে গিয়ে রেস্ট করতে লাগলাম, আর তখন রহিম চাচা এসে আমাকে কফি দিয়ে গেল। আমি শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হতে লাগলো। রাত 1টার দিকে বাসা থেকে বের হলাম ছদ্মবেশ নিয়ে। আমার সাথে কিছু কমান্ডো আর কিছু এসএসএফের সদস্যও আছে। তারপর রফিকুজ্জামান আসলো, আর সবাই মিলে সেই জায়গায় যেতে লাগলাম, আর অপেক্ষা করতে লাগলাম কাঙ্ক্ষিত সময়টার জন্য। আর অপেক্ষার প্রহর শেষে হঠাৎ করে দেখতে পেলাম একটা ট্রাক এসে থামলো, আর তখনই সামনের গাড়ি থেকে মন্ত্রী সাহেব নেমে আসলেন। সাথে কিছু লোকও রয়েছে, মোটামুটি সবাইকে আমি চিনি। মন্ত্রী সাহেব সামনে এগিয়ে গেলেন। আমি সাথে সাথে আমার পিস্তল বের করে মন্ত্রী সাহেবের উপর গুলি করলাম। আমার পিস্তলে সাইলেন্সার লাগানো ছিল, তাই শব্দ হলো না। আর তখন আমার পিছন থেকে তারাও গুলি করতে লাগলো, আর এই অবস্থার জন্য প্রস্তুত ছিল না। সকল কমান্ডো তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলল। আমি মন্ত্রীর কাছে গেলাম, আর গিয়ে আমি বুক বরাবর একটা লাথি দিলাম, আর বললাম, তুই আমার বাবা মাকে খুন করেছিস। ছোটবেলা থেকে বাবা মায়ের আদর পাইনি, যেটুকু আদর পেতে শুরু করেছিলাম সেটুকু তুই কেড়ে নিলি। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো অন্যায় কাজ করব না। আমি এই সুন্দর পৃথিবীতে আরো কিছুদিন বাঁচতে চাই। আমাকে এত তাড়াতাড়ি মারবেন না। কি করে তোকে ক্ষমা করে বলতো? তোকে ক্ষমা করলে যে আমার বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। আমার বাবার বন্ধু হয়ে তুই আমার বাবার বুকে ছুরি মারলি। সেই সময় যদি আমি দেশে থাকতাম, এখানে কেটে রেখে দিতাম তোকে। এই বলে আমি আরও গুলি করতে লাগলাম। তারপর আমি সাব্বিরকে বললাম, কালকে মিডিয়াতে সবাই জানবে আইনমন্ত্রী দেশের জন্য কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমরা সকলেই ওনার জন্য শোকাহত। এখন শুধু রিফাতের পালা। স্যার, রাজনীতি কি করে করতে হয় সেটা আপনার কাছে শিখতে হবে। আপনি কত কিছু মেনটেন করে চলেন, আমরা তো এতটুকুই শেষ হয়ে যাই। সবার জায়গায় সবাই ঠিক আছে, বুঝতে পেরেছ? এখন আমি বাসায় চলে গেলাম, তোমরা এগুলোর ব্যবস্থা করে চলে আসবে। আর সকল সেনাবাহিনী এসএসএফকে শুভেচ্ছা জানাই। তারপর আমি বাসায় চলে এলাম। আমার সাথে বেশ কয়েকটা গাড়ি, এসএসএফের সদস্য, এরা আমি যেখানে যাই সেখানেই সাথে সাথে থাকে। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে অন্য রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। আর সকালবেলা ঘুম ভাঙল কারো শীতল হাতের স্পর্শে। আমি হাতটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম, আর তখন আখি আমাকে বলতে লাগলো, এই যে মহারাজ, এবার তো ওঠো, অনেক তো বেলা হয়ে গেল, আপনার তো অফিসে যেতে হবে। সকালে বাবা এসেছিল তোমার সাথে দেখা করার জন্য, যে তুমি তো ঘুমিয়েছিলে, তাই আর দেখা করতে পারিনি। আর তুমি আগে বলেছো আমি ছাড়া আর অন্য কেউ যেন না আসে, কিন্তু কেন? শোনো, তুমি ছাড়া আমাকে এখানে আর কেউ দেখতে পায়নি। এমনকি সাব্বির, সানি, রাকিব, সিয়াম, ওরাও আজ পর্যন্ত আমাকে দেখতে পায়নি। আমি চাই আমার টার্গেট না শেষ হওয়া পর্যন্ত আমি কাউকেই মুখটা দেখাবো না। তোমার বাবা চাইলেও আমার সাথে দেখা করতে পারতো না। থাক, এত কিছু বুঝে লাভ নেই। এখন ওঠো, ফ্রেশ হয়ে আসো। তবে একটা জিনিস ভেবে ভালো লাগছে যে বিয়ের আগেই শ্বশুরবাড়ি চলে আসলাম। আমি মুচকি হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম।
তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিলাম আর অফিসের জন্য রেডি হয়ে নিলাম। আমি আখিকে বিদায় দিয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে নিজের মতো করে কাজ করতে লাগলাম। আর তখনই আমার ফোনে সাব্বির কল দিল। আমি কলটা রিসিভ করলাম। আর এখন সাব্বির ওপাশ থেকে বলতে লাগলো, স্যার, অনেক বড় ঘটনা ঘটে গেছে। বড় বড় শপিং মলে বোম লাগানো হয়েছে। অলরেডি 3টা শপিং মলে শেষ হয়ে গেছে। সব কিছুই করেছে রিফাত। 3টা শপিং মলে প্রায় 360 জনের মতো লোক মারা গেছে। আমরা সবাইকে সময় মতো বের করতে পারিনি। সকল ডিফেন্সকে মাঠে নামতে বলো আর প্রতিটা জায়গায় জায়গায় চেকপোস্ট বসাও। আমি রিফাতের কাছে যাচ্ছি আর তার সাথে আমার অনেক বোঝাপড়া করতে হবে। আমি কেবিন থেকে বের হলাম। তারপর এসএসএফ এর প্রধান নেহাল আমার কাছে বলতে লাগলো, স্যার, আমি আমার সকল এসএসএফ এর সদস্যকে মাঠে নামিয়ে দিয়েছি। এখন করতে হবে স্যার, আপনি শুধু আমাকে অর্ডার করুন। রিফাত কোন জায়গায় আছে লোকেশন ট্র্যাক করো, আমি সেখানে যাব। আর প্রতিটা শপিং মলে এখানে লোক পাঠিয়ে দাও। আমি চাই আমার দেশের মানুষ যেন শান্তিতে থাকে। যারা আহত হয়ে হসপিটালে আছে তাদেরকে বিনা খরচে ডক্টরকে চিকিৎসা করতে বলো। স্যার, এগুলোর মধ্যে সৌদি বাদশা আপনাকে ইনভাইট করছে। ওখানে এটা তাদের সম্মেলন আছে, আপনি কি সেখানে যাবেন? না, সেখানে যাব না। তুমি সৌদির বাদশাকে বলো আমি এখন আসতে পারবো না, একটু ঝামেলা আছে। সম্মেলনটা যেন আমাকে ছাড়াই করা হয়। আর আমার পক্ষ থেকে রাষ্ট্রপতিকে পাঠানোর জন্য ব্যবস্থা করতেছি। তারপর আমি রাষ্ট্রপতির নাম্বারে কল দিলাম। উনি কলটা রিসিভ করে সালাম দিলেন। আমি ভালো মন্দ জিজ্ঞেস করে আমি ওনাকে সৌদি যাওয়ার জন্য বললাম। উনি রাজি হয়ে গেলেন। আর তখন নেহাল আমাকে বলতে লাগলো, চলুন, গাড়ি আপনার জন্য দাঁড়িয়ে আছে। সকল জনতা এখন আপনার মুখের দিকে তাকিয়ে আছে আপনার বক্তব্য শোনার জন্য। তারপর আমি রিফাতের জায়গা অনুসরণ করে যেতে লাগলাম। এখন ট্র্যাক করা হলো একটা জঙ্গলে। আমি সেখানেই গেলাম আর আমি একাই ভেতরে ঢুকলাম। আর তখন ভিতর থেকে রিফাত বেরিয়ে আসলো। আর তখন আমাকে বলতে লাগলো, কিরে ফকিন্নির বাচ্চা, শেষ পর্যন্ত আমার এখানে চলে এলি। ভয় পেয়েছিস মনে হয়, তাই না? আছে, এখানে বস তোর সাথে অনেক কথা বাকি আছে। আমাকে ডেকে এখানে নিজের পিছনে নিজেই বাস দিয়েছিস। শাহরিয়ারকে কখনো ডাকতে হয় না, শাহরিয়ার তার আগেই সেখানে পৌঁছে যায়। আরে তুই তো রাস্তার ভিখারি ছিলি, একজন রাস্তার ভিখারি হয়ে প্রধানমন্ত্রী হয়েছিস। এত কিছু করার পরও আমি প্রধানমন্ত্রী হতে পারলাম না। আমার বাবা এর জন্য কত কষ্ট করেছিল। খারাপ লোক হওয়া সত্ত্বেও তোর বাবাকে কেন মানুষ ভোট দিত জানিস? শুধুমাত্র আমার বাবার জন্য। তোর বাবাকে তো কখনো কোনো মানুষ বিশ্বাসই করতো না। আর তুই হবি কি না প্রধানমন্ত্রী? এখন প্রতিটি ঘরে ঘরে যা, কেউ যদি আমার নামে খারাপ বলে, কথা দিচ্ছি আমি এই দায়িত্ব ছেড়ে দেব। আমি তোকে এখনো শেষবারের মতো বলছি, তুই এই দায়িত্বটা ছেড়ে দিয়ে আমাকে দিয়ে দে। তাহলে আমি আর দেশের মানুষের কোনো ক্ষতি করব না। না হলে তোর জন্য দেশের মানুষ কষ্ট পাবে। আমি আমার দেশের মানুষকে ভালোবাসি, এটা যেমন সত্যি তেমন আমার দায়িত্বকেও ভালোবাসি। আমি অনেক সম্মান করি আর ভালোবাসি। তুই শপিং মলে বোম ব্লাস্ট করে অনেক ভুল করেছিস। ভেবেছিলাম তোকে নিয়ে আরো কিছু খেলবো। কালকে রাতে তুই আমার বাবাকে ফোন করেছিস আর সেটা মিডিয়াকে বলেছিস। আবার বাবা দেশের কাজে শহীদ হয়েছে, আমি আরো বোম ব্লাস্ট করব, দেশটাকে তছনছ বানিয়ে দেব। তোর বাবাকে আমার মারার কোনো ইচ্ছাই ছিল না। তোর বাবা আমার বাবা মাকে হত্যা করেছিল। আমি পারতাম তোর বাবাকে সারা জীবন জেলের ভিতর পচিয়ে রাখতে, কিন্তু কেন করিনি জানিস? কারণ বেঈমানকে আমি কখনো ক্ষমা করি না। প্রিয়জন হারানো কতটা যে কষ্টের সেটা এখন বুঝতে পারছিস, তাই না? আরও বুঝতে পারবি। তুই আমার বাবাকে হত্যা করেছিস, ঠিক আছে, আমি কি করব? শাহরিয়ারের বাচ্চা, আজকে তোর জীবনের শেষ দিন, বল তোর শেষ ইচ্ছা কি? আচ্ছা, তোর কি বুকের ভিতর একটু ভয় লাগছে না? আমার মতো 6 ফিটের একটা মানুষকে দেখে একটু ভয় লাগছে না? তোর মতো চামচিকা আমাকে মারবে। তখনই আমাকে একজন মারতে আসলো। আমি একটা লাথি দিয়ে ফেলে দিলাম আর একে একে সবাইকে মারতে লাগলাম। আমার সাথে সাথে এসএসএর সদস্যরাও পাল্টা আক্রমণ করতে লাগলো।
তাদেরকে একটা সময় মারতে মারতে শেষ করে দিলাম। তখন রিফাত পালিয়ে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে ধরে ফেললাম আর মারতে লাগলাম। আর তখন আমাকে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে ভাই, আমি আর কখনো এমন ভুল কাজ করব না। আমি সবাইকে বলছি যে বোম ব্লাস্ট না করার জন্য, তবুও আমাকে আর মারিস না। তুই কি মনে করেছিস আমি এখনও এভাবেই বসে আছি? আমি সবগুলোকে কখনো ডিসকাউন্ট করে দিয়েছি? আমার এসএসএফের সদস্যরা সবাই করে দিয়েছে এগুলো। আর তোকে ক্ষমা করে দেবো এটা তুই ভাবলে কি করে? হ্যাঁ, আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলাম। আবার বললাম, আমি সত্যিই অপরাধ স্বীকার করছি, আমাকে জেলে দাও, তবু আমাকে বাঁচাও। বাহ, এখন তো দেখছি মায়ের ভয়ে তুমি ডাকা শিখে গেছিস, কিন্তু সেই সুযোগ তো আর কখনো পাবি না। এই বলে আমি একের পর এক গুলি করতে লাগলাম। একটা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মারা গেল। তারপর আমি নেহালকে বললাম গোডাউনে আগুন জ্বালিয়ে দিতে। তারপর আমি গাড়িতে এসে বসলাম। আর তখন আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা বের করে দেখি সাব্বির কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে বলতে লাগলো, সকল জনতা এখানে বসে অপেক্ষা করছে শুধুমাত্র আপনার জন্য। আপনি এখানে আসলে সবাই সান্ত্বনা পাবে। আর বাকি শপিং মল থেকে বোম উদ্ধার করা হয়েছে, সেইগুলো ডিসফিউজ করা হয়েছে। আমি কলটা কেটে দিলাম। আর তারপর নেহালকে বললাম সম্মেলনে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর সম্মেলনে চলে আসলাম। রাস্তা ফাঁকাই ছিল আমার জন্য। আমি সম্মেলনে এসে দেখতে পেলাম হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষা করছে। আর এক পাশ থেকে অন্য পাশ দেখা যাচ্ছে না। আমি মঞ্চে উঠলাম আর মাইকটা হাতে নিলাম এবং আমার মুখ থেকে মাস্কটা খুলে ফেললাম। তখনই সবাই চিৎকার দিয়ে উঠল। আমি সবাইকে থামতে বললাম আর বলতে লাগলাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি। দেশে কিছু জঙ্গিবাদ মিলে দেশের অস্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। আমি চাই আমার দেশে যেন একটাও দরিদ্র মানুষ না থাকে। সবাই যেন 3 বেলা পেট ভরেই খেতে পারে, যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এই জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছি। যারা স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক আছেন তাদেরকে আমি বিশেষ নজর দিতে বলেছি। আপনারা মানুষ করার কারিগর, আর সেই আপনারাই যদি ভুল করে থাকেন তাহলে আপনাদের কাছ থেকে ছাত্রদের কিছু শেখার নেই। তাই আপনাদেরকে আরও সচেতন হতে হবে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। দেশে বেকারত্ব, ধর্ষণ এগুলো অনেক অংশেই কমিয়ে আনতে পেরেছি। প্রতিটি শিশু শিক্ষা গ্রহণ করবে, এজন্য সকল সহায়তা দেওয়া হবে। তারপর আমি আরও কিছুক্ষণ কথা বললাম আর সম্মেলন শেষ করে সবার সাথে কথা বলতে লাগলাম। আর তখন সাব্বির আমার কানে কানে এসে বলতে লাগলো, স্যার, ওই কলেজের প্রিন্সিপালকে অ্যারেস্ট করা হয়েছে। সাথে যারা জড়িত আছে তাদেরকেও আজকে থেকে আমাদের দেশে আর খারাপ কাজ হবে না। আমি সাব্বিরের কথা শুনে একটা মুচকি হাসি দিলাম। তারপর সম্মেলন শেষ করে বাসায় ফিরলাম। আর বাসায় ফিরে দেখি আখি গাল ফুলিয়ে বসে আছে। আমি গিয়ে আখিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আখি আমাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। তখন রাগে বলতে লাগলো, যাও, তোমাকে আর আমাকে সময় দিতে হবে না। তুমি তোমার সম্মেলন মিটিং নিয়েই থাক। আমি তো তোমার শুধু অবসর। আমার কাছে তো তোমার অবসর সময়ই মনে হয়। আমি আখির ঠোঁটজোড়া দখল করে নিলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। আর আখির কানে কানে আমি বলতে লাগলাম, রুমে গিয়ে দেখো শাড়ি রাখা আছে, রেডি হয়ে আসো। বিয়েটা তো আগে সেরে ফেলি, তারপর রাগটা ভাঙানো যাবে। কিসের জন্য শাড়ি পরবো আমি? আমি কোনো শাড়ি পরতে পারবো না। আর আমি আপনাকে বিয়ে করবো না। আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো। আখিকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বললাম, সারা জীবন কি কুমারী হয়ে থাকবেন? হ্যাঁ, মা ডাক শুনবেন কি করে? আমি ছাড়া তো আপনি মা হতেই পারবেন না। কথায় কথায় সেখানে যাওয়ার কি আছে? কথায় তো আমার হতে পারে না। তাই এখন উল্টাপাল্টা কথা বলছে, তাই না? আমি সবার সামনে যেতে পারবো না। শাড়ি পরে সবাই আমাকে দেখবে, তাকিয়ে থাকবে। এটা আমার ভালো লাগে না। তুমি আমার মনের মতো বউ, আর তোমার যেমন ইচ্ছে তেমন করেই তুমি রেডি হয়ে নাও। ওকে, সব কিছুই রুমে রাখা আছে। আমার বউ সবসময় পর্দা করবে, এটাই আমি চাই। আমাকে কষ্ট দেওয়ার ফল বিয়ের পরে বুঝতে পারবে। এখন আর তোমাকে আমি কিছু বলবো না। এই বলে আমি রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। হাতে পায়ে মোজা, কালো বোরখা।
তারপর অনেক ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে গেল। তবে আখি পর্দা করা ছিল, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখন দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। আমি রুমে এসে দরজাটা বন্ধ করে দিলাম, আর তখন আখি বিছানা থেকে নেমে আমাকে সালাম করলো। আমি তাকে ধরে তুললাম আর জড়িয়ে ধরলাম, আর তখন আখি আমাকে বলল, এখন চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমার ভেতরে কোনোদিন অহংকার না দেয়, আমি যেন তোমার মতো হতে পারি। আর শোনো, আমি যদি কোনো ভুল করি তাহলে আমাকে শাসন করো, কিন্তু কখনো ছেড়ে যেও না, আচ্ছা? তারপর আমি আখিকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর দুজনে মিলে নামাজ আদায় করলাম। আমি আখিকে কোলে করে নিয়ে বারান্দায় চলে আসলাম। আখি বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছে। আজকে সুন্দর চাঁদ উঠেছে। আমি আখিকে পিছন থেকে জড়িয়ে ধরে আছি আর গলায় চুমু দিয়ে যাচ্ছি। এটা কি হচ্ছে শুনি? কারণ অনুমতি ছাড়া পার্সোনাল কাজে হাত দেওয়া নিষেধ, এটা জানেন না? চাঁদ দেখতে এসেছেন, চাঁদ দেখেন, এটা চাঁদের গায়ে হাত দেবেন না। তাই আপনাকে কে চাঁদ বলল শুনি? আপনি তো একটা কালো পেতনি। আমি তো আমার পেতনি বউটাকে আদর করছি, তাতে আপনার কি শুনি? আর কখনো তিশার নাম মুখে আনবে না, বলে দিলাম, তাহলে কিন্তু তোমাকে খুন করে ফেলবো। তুমি শুধু আমার থাকবে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, আমার বউটা আমাকে অনেক ভালোবাসে। তাই এবার চলুন আপনাকে একটু আদর করি। রাত তো ফুরিয়ে যাবে, তখন কি আর আদর করা যাবে? ও তাই? তা আপনার বউকে আপনি আদর করবেন, কিন্তু আপনার বউয়ের লাভটা কি হবে শুনি? আপনার বউ তো মা হতে চায়।